আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, তবে যাবার আগে জানিয়ে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ভূত.com এর সকল শ্রোতাবৃন্দ, আশা করছি সকলে ভালো আছেন। অনুরোধ করছি পুরোটা পড়ে শোনাবেন। আমি আশরাফুল ইসলাম তামিম লিখছি যুক্তরাষ্ট্র থেকে। বর্তমানে ইউএসএতে পরিবার নিয়ে বসবাস করছি। প্রায় 10 বছর আগে প্রিয় মাতৃভূমি ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই। ভালো জীবনযাপনে ছিল উদ্দেশ্য, কিন্তু যত ভালো মনে হোক না কেন, সকল প্রবাসীদের মনে কিন্তু একটা টান থাকে মাতৃভূমির জন্য। প্রথমেই রাসেল ভাইকে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি না এই 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে কতজন আছেন যারা কিনা ভূত এফএম যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে এই পর্যন্ত এখনো আছেন, কিন্তু আমি সেই শুরু থেকে এখনো এই পর্যায়ে আছি। যখন ভূত এফএম বন্ধ করার ঘোষণা শুনলাম, তখন যে কি পরিমাণ খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। পরে শুনি রাসেল ভাই আবারও একটি শো শুরু করেছেন। তখন এই খুশি আমি তাকে শেয়ার করি যে এসে আমাকে প্রথম ভূত এফএম এর কথা বলেছিল 2010-এ। মজার বিষয় হলো তার নামও তামিম। সালটা ছিল 2010, যখন ক্লাস 10-এ পড়ি। তখন একটা নিয়ম ছিল, এসএসসি পরীক্ষায় পাশ করার পর বাবা মোবাইল কিনে দেন। বাটন ফোনে শুধু রেডিও অপশনটাই বেশি থাকতো, আর আমরাও রেডিওর বোকা ছিলাম। কখন কোন আর যে শো করবেন সব জানতাম। এর আগে যখন মোবাইল ছিল না, তখন ছোট অ্যান্টেনা বিশিষ্ট পকেট রেডিও পাওয়া যেত বাজারে, দাম 150 টাকা। ওগুলোয় ভালো সিগন্যাল পাওয়া যেত না, কেমন অদ্ভুত শব্দ করত, তাও শুনতাম। তখন একদিন আমার সেই বন্ধু তামিম এসে জানায়, রেডিওতে একটা শো দেবে ভূত এফএম নামে, অমুক দিন রাত 11:59 শুরু হবে, শুনিস। আমিও প্রস্তুত ছিলাম। তারপর এই পর্যন্ত আমাদের আবেগ ভূত এফএম। তখন বারবার শোনার উপায় আমাদের ছিল না। তামিমের একটা ভালো ফোন ছিল, সে রেকর্ড করত রেডিওর পাশে ফোন রেখে এবং সকালে আমাকে দিত। তখন জুজুর ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছিল আমাদের মধ্যে। আগেই বলে রাখি, আমার ঘটনাগুলো বিচ্ছিন্ন ছোট ছোট ঘটনা, অন্যদের মতো ভয়ের না। তাও নিজের একটা দায়িত্ব বোধ থেকে মনে হলো কিছু একটা তো পাঠানো দরকার। যখনই মনে মনে ভাবি পাঠাবো, কর্মব্যস্ত জীবন বাদ সাথে শোনার সময় হলেও লেখার সময় হয়ে ওঠে না। আজ মনে হলো শুরু তো করি। আমাদের আবেগগুলো যার জন্য, তাকে সব না জানালেই নয়। তবে আমি 100% নিশ্চিত, আমার ঘটনাগুলো শুনে যত না আনন্দ পাবেন, তার চাইতে বেশি আনন্দ পাবেন একটা তথ্য পেয়ে। আপনারা অনেকেই এত বছর ধরে ভূত এফএম বা ভূত.com শুনছেন। অনেক কালো জাদু বা জিনের ঘটনা শুনে অনেকে ভয় পেয়েছেন, আবার অনেকে কৌতূহলী হয়েছেন জিন দেখার জন্য। জিন দেখতে চান যারা দেখতে চান, আমার এই তথ্যটা তাদের জন্য। রাসেল ভাইকেও আমার বিশেষ অনুরোধ, আপনিও দেখবেন সার্চ করে। আপনি যেমন আমাদের প্রিয়, ঠিক তেমনি উনিও প্রিয়, যার মাধ্যমে জিন দেখতে পেরেছি। জিনরা আসলে মুভিতে যেমন দেখায় ওরকম না। জিনদের মধ্যে অনেক রকম শ্রেণী আছে। কিছু জিন আছে বামন টাইপের, এরা কালো শ্যাডো টাইপের অবয়ব আকৃতির। এরা এতই কুচকুচে কালো, ছায়ার ন্যায় হয়, যাকে কিনা বলতে পারেন জেট ব্ল্যাক। আবার কিছু জিন আছে সরাসরি দেখা যায় না, আগুনের গোলা হয়ে ছুটে চলে আরেকটা মশালের মতো। আমি সব দেখেছি পাকিস্তানের একটি টিভি শো থেকে। শোটার হোস্ট এমন জায়গায় টিম নিয়ে হাজির হতেন, রাত কাটাতেন যেখানে দিনের বেলায়ও মানুষ যায় না। অনেকে ভূত এফএমে কালো জাদুতে মানুষের শরীরে ব্লেড দিয়ে আঁচড়ের ঘটনা শুনেছেন। ওনার ভিডিওতে উনি এগুলো সরাসরি দেখাতেন। জিনদের সাথে সুন্দরভাবে কথা বলে অনেক কালো জাদুর সমস্যার সমাধানও করেছেন আল্লাহর সাহায্যে। অনেক কিছু বলে ফেললাম, এখন আসি আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনায়। প্রথমে যুক্তরাষ্ট্রের জীবনের একটা ছোট ঘটনা বলি। সামনে হ্যালোইন আসছে, আর যেই দেশগুলোয় হ্যালোইন পালন করা হয় সেই দেশগুলোর যদি ঘটনা নাই বলি, সেটা কেমন দেখায়। তামিমস ওয়ার্ল্ড নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি সুন্দর সুন্দর জায়গা বা পার্কে ভ্রমণ করতাম, আর প্রাকৃতিক ভিডিও শুট করে এডিট করে সেগুলো আমার চ্যানেলে আপলোড করতাম। এগুলো বলতে পারেন আমার একটা শখ। তো এখানে এসে কাজের সূত্রে পরিচয় হয় একটা ছোট ভাইয়ের সাথে। তাকে
সবাইকে সাথে নিয়ে সুযোগ পেলে ঘুরতে যেতাম। আমাদের এখানে প্রচুর পার্ক আছে, বলতে পারেন এত এত পার্ক বানিয়ে রেখেছে এরা, গুনে গুনে হাঁপিয়ে উঠবেন। তো তার মধ্যে কিছু কিছু পার্ক আছে অ্যাবান্ডেন্ট, যেগুলো আবার ওয়াকিং ট্রেল সহ। আর অ্যাবান্ডেন্ট বাড়িগুলোর কথা নাই বলি, ওগুলো সবাই ইউটিউবে খুঁজলে দেখতে পাবেন। তো এরকম একদিন বিকেল বেলা একটা ট্রেল ম্যাপে খুঁজে পেয়ে ওকে বলি, ওই চল ট্রেলটা ঘুরে আসি, ইউটিউবের জন্য একটা ভিডিও শুট করা যাবে। বলল চলো যাওয়া যাক। ট্রেলটা বাসা থেকে তেমন একটা দূরে নয়, গাড়ি করে 15 মিনিটের পথ। আমরা যে সময়টায় ওখানে যাচ্ছিলাম আনুমানিক শেষ বিকেল বেলা। তো এই সময় সাধারণত সবাই ট্রেল থেকে বের হয়ে যায়। আমরা ভাবলাম এই সময়ই ভালো, কেউ থাকলে সুন্দর করে ভিডিওগ্রাফি করা যাবে না। গাড়িটা পার্ক করে আমরা ট্রেল বরাবর হাঁটা শুরু করলাম। পথটা যেখান থেকে শুরু হয়েছে তার শুরুতে এক পাশে একটা বিশাল খালি মাঠ এবং অপর পাশে গাছপালা ঝোপঝাড়, এবং আপনি যত গভীরে যাবেন তত জঙ্গলে প্রবেশ করবেন। মানুষজন না থাকায় অনেকটা থমথমে ভুতুড়ে পরিবেশ লাগছিল। পরন্ত বিকেল শেষে সন্ধ্যা নামবে নামবে এমনটা ভাব হতে চলেছে। আমরা ভিডিও শুট করেই যাচ্ছি। জায়গাটাই নতুন। শুরুতে বাম দিকে যে গাছপালাগুলো চোখে পড়ে তার মধ্যে প্রত্যেকটা গাছের ডালে দেখলাম ছোট লাল কাপড়ের ফিতার মতো কিছু দিয়ে পুটলি মতো বাঁধা। আমার দেখে হাসি পাচ্ছিল আর বললাম, এটা আবার কোন পাগলের কাজ? প্রথমে এত কিছু সিরিয়াসলি নেইনি, তাই বলে এত এত গাছে কোন পাগলি বা পুটলি বাঁধতে যাবে। আমি ওগুলো ভিডিও করছিলাম। তারপর দেখলাম মাঠের পাশে একটা কোনায় একটা হোয়াইট মেয়ে বসে আছে। অনেকটা মন খারাপ লাগছিল তার, আর এক পলকে মাঠের দিকে তাকিয়েছিল। আমি বললাম, দেখ মেয়েটাই সন্ধ্যাবেলায় একা কিভাবে বসে আছে, কেন কিরকম একটা অদ্ভুত লাগছে, এরকম বসে থাকে কেউ? এই সময় তো সবাই বাসায় যায়, ভাবলাম সে তার মতো বসে থাক, আমরা বরং এগিয়ে যাই। তাকে নিয়ে তো ভাবার কি আছে। আমরা যখন মেয়েটাকে ক্রস করি তখনও মনে হচ্ছিল মেয়েটা আমাদের নোটিসই করেনি। ততক্ষণে আমরা জঙ্গলে প্রবেশ করে ফেলেছি। অন্ধকার হওয়ায় লাইট অন করলাম। উদ্দেশ্য অন্ধকারে ট্রেলের একটা ভিডিও করে তাতে ভয়ের ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ভিডিও করছিল আমার ভাইটা তার ফোন দিয়ে, আর আমি আমার ফোন দিয়ে। বিকেল ও সন্ধ্যার অনেক ফুটেজ নিয়ে নিয়েছিলাম। একটা পর্যায়ে ভাইটা আমার পেছনে থাকায় তাকে আর দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখলাম ওই মেয়েটা আমার পেছন পেছন আসছে এবং আমাকে ক্রস করে হেঁটে ভেতরে চলে গেল। ততক্ষণে আমার ভিডিও করাও শেষ, কারণ অন্ধকারটা তখন বেশ জাঁকিয়ে নেমেছিল। ভাবলাম বেশ কিছু ফুটেজ নিয়ে নিয়েছি, এবার বাসায় ফেরা যাক, চা খেতে খেতে এডিট করব। একটু বাইরের দিকে এসে ভাইটাকেও পেলাম। বললাম, তুই কি ওই মেয়েটাকে এদিকে আসতে দেখেছিস? সে উত্তরে যা বলল তাতে আমি অবাক। কই, আমি তো কাউকে যেতে দেখিনি, এখানেই তো ছিলাম। তাহলে তুই খেয়াল করিসনি হয়তো। বুঝেছি, আমার সাথে মজা করছো। আচ্ছা, মজা যদি করেই থাকি তাহলে ভিডিও তো প্রমাণ করবে, তাই না? ওই মেয়েটা আমার ভিডিওতে আছে, গাড়িতে চল দেখাবো। মেয়েটা আমার পেছন পেছন হেঁটে আসছিল। তারপর আমরা পার্কিং লটে এসে গাড়িতে বসি। গাড়ির এসিটা অন করে ফোনের গ্যালারিতে গেলাম। গ্যালারিতে ঢুকে আমি তো আরো অবাক। প্রায় 40টা ফুটেজ তুলেছি ওখানেই, সবগুলোই আছে কিন্তু ব্ল্যাঙ্ক। আগেকার সময়ে যেমনটা সিডি হ্যাং করলে টিভিতে কেমন একটা কাট মেরে অর্ধেক সাদা হয়ে যেত, অনেকটা সেরকম হয়ে আছে সবগুলো ভিডিও। প্লে হয় না একটাও। ফোনে আরো অন্যান্য ভিডিও আছে, সেগুলোতেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র বিকেল 5টার পর যে ফুটেজগুলো এত কষ্ট করে আমি গিম্বল দিয়ে তুলেছি সেগুলোই এমন হয়ে আছে। যদি বুঝতাম গিম্বল অ্যাপ দিয়ে তোলা তাই এমনটা হয়েছে, তাও না, সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে তুলেছি। ভাইকে বললাম, তাহলে তোর ফোনের গ্যালারিতে যেত। শুধু কি আমার ফোনেই এই সমস্যা হয়েছে নাকি তোর ফোনেও একই অবস্থা? সে এত ভালো ক্যামেরা চালাতে পারে না, তাও চেক করলাম, দেখি একই সমস্যা হয়েছে দুজনের ফোনে। বাসায় এসে অনেকগুলো এডিটিং সফটওয়্যার দিয়ে ফরম্যাট চেঞ্জ করে দেখেছি, কোনো অ্যাপই ভিডিওগুলোকে সাপোর্ট করে না। বাধ্য হয়ে ডিলিট করে দেই। শুধু শুধু এত রাতে ভিডিও ফোনের অর্ধেক জায়গা জুড়ে আছে এই সমস্ত ছবি। কি করার? এই ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে। এটা কি হতে পারে? প্রত্যেকটা গাছের ডালেই এমন লাল কাপড় কেটে বাঁধার মানে কি?
এটা ছিল আমার আমেরিকার জীবনের ছোট্ট একটা ঘটনা। ঘটনা 2, 2022-এ পুরো ফ্যামিলি নিয়ে আমি 7 বছর পর দেশে যাই, বিয়ে করি। তারপর 3 মাস থেকে দেশ থেকে আবার চলে আসি যুক্তরাষ্ট্রে। তারপর 2023-এ আবার যাই। তখন শুধু বাবা সাথে ছিলেন। যেহেতু গ্রামের বাড়ি সিলেট শহর থেকে একটু দূরে, সেহেতু সিলেট শহরেই একটা টাওয়ারে 8ম তলায় একটা ইউনিট নেই। পাশে আরো 2টো ইউনিট খালি ছিল। শুনলাম আমাদের যত বাইরের দেশ থেকে কোনো ফ্যামিলি আসে ভাড়া নেয় এটাই, নয়তো বছরের অনেকটা মাস খালি পড়ে থাকে। বাসার কেয়ারটেকার মুরব্বী ভালো মানুষ, খেয়াল রাখেন। শুধু চাবিটা দিয়ে বললেন, ছাদে যাবেন না, যদি একান্ত কাপড় শুকাতে যেতে হয় কাজের বুয়া আসলে তাকে পাঠাবেন। আমি বললাম, এ কেমন কথা, বিকেলেও কি যেতে পারবো না? এত টাকা দিয়ে ভাড়া নিলাম, এই সুযোগটা অন্তত দেন। মুরব্বী বললেন, শুধু আপনি কেন, প্রত্যেকটা ফ্ল্যাটের মালিকরাই ভাড়া দেওয়ার আগে এটা বলে ভাড়া দেন। আপনারা বাইরের মানুষ, অনেক কিছুই বুঝবেন না, ভালোর জন্য বললাম আর কি। ভাবলাম এটাকে বলে লাভ নেই, মালিককে আমি বলবো এবং ছাদে যাব। মালিককে ফোন করলাম, ভাই ছাদে কি যেতে পারবো? ছাদে যাওয়ার নিয়ম নেই, তবে হ্যাঁ কাপড় শুকাতে যেতে পারবেন। বিকেলের পর ছাদে তালা দেয়া থাকে। ছাদের দরজার পাশে একটা ছোট রুম দেখলাম, মনে হয় অনেক বছর খোলাই হয়নি। তারপর যখন বুয়া এলেন কাপড় শুকাতে দিতে যাবেন, বুয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই ছাদের চাবিটা কই রাখেন আপনারা? বুয়া বললেন, চাবি তো ছাদের দরজার কার্পেটের নিচে রাখা থাকে। শুনে অনেক খুশি হলাম, বুয়াকে বকশিশও দিলাম। যাক, এবার ছাদে যাব বিকেলে। বউকে নিয়ে ছাদে গেলাম একদিন। গিয়ে দেখি অবাক করা বিষয়, এটা দেখি ছাদ বাগান, শুধু কলম করা গাছ, আম, লিচু, পেয়ারা আর কত ফুলের গাছ। বড় বড় ড্রাম কেটে তাতে মাটি ভরে গাছ লাগানো হয়েছে। বড় বড় পানির ট্যাঙ্কি আর ছোট্ট একটা টয়লেট আছে, যেটার দরজা থাকলে সেটি খোলা আর ব্যবহার করা হয়নি অনেক বছর। দেখে তাই মনে হল। তারপর থেকে অনেক দিন বিকেলে ছাদে গিয়েছি। একদিন আমরা ছাদে থাকা অবস্থায় কে আসলেন হঠাৎ, আর আমাদের একটু বিরক্তির স্বরে বললেন, এক্ষুনি নেমে যান। লোকটা দেখলাম বেশ বিরক্ত হয়েছে। যেহেতু আমরা একদম ওপরের তলায় থাকতাম তাই হয়তো কিছু বলেননি। তারপর নেমে গেলাম, আর এরপর থেকে ছাদের চাবি আর খুঁজে পাইনি। তবে ভয়ের বিষয় যেটা, প্রতি রাতে আনুমানিক 2টার দিকে যখন শুনশান নীরবতা থাকে, ঠিক তখনই ছাদে একটা বিকট শব্দ হতো, ধুম করে। মনে হতো অনেক ওপর থেকে বিশাল দেহের কোনো হাতি পড়লো আর কি ছাদের ওপর। রোজ একবারই এমন শব্দ হতো। প্রথম দিকে ব্যাপারটা নোটিস করিনি। তারপর থেকে রোজই ঘড়ি ধরে অপেক্ষায় থাকতাম, আর আমার ওয়াইফকে দেখাতাম। এই সময় আসলে আমার মুখের দিকে তাকিয়ে থাকতেন ভয়ে। আমি বলতাম, এবার শব্দটা হবে। হতোও তাই। আমার শ্যালক আর শাশুড়ি আসার পর ওনাদেরও শব্দটা শুনিয়েছি। আমার কাছে মনে হলো হয়তো ছাদে কোনো কিছু সমস্যা আছে, নয়তো ছাদে যাওয়া এত কঠোর নিষেধাজ্ঞা থাকতে পারে না। বিশেষ করে সিলেটের কথা বলছি, অন্য জেলায় কি হয় জানি না, তবে সিলেটে ছাদে যাওয়া নিষেধ থাকে এটা আমার জানা ছিল না। ঘটনা 3, তখন আমি খুব ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম। আর ছোটবেলায় কার না ভালো লাগে নানু বাড়ি যেতে, আমরাও যেতাম। তখন নানু বাড়িতে অনেক মানুষ ছিলেন। আমাদের মা, খালা, মামারা 5 বোন 2 ভাই। আমার আম্মা দ্বিতীয়। ওনার বড় ভাই মানে আমাদের বড় মামা তখন আমেরিকাতে ছিলেন। আমাদের বোঝার বয়স হবার পর থেকে শুনে আসছি। তো এখন কেউ নেই নানু বাড়িতে, সবাই প্রবাসী হয়ে গেছেন। নানা গত হয়েছেন 2005-এ, আর নানি গত হলেন 2024-এ। তো এই ছোটবেলায় আমরা যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম, সব খালারা একসাথে হতেন, আর আমরা কাজিনটা মিলে অনেক মজা করতাম। আমার একজন খালা ছিলেন, আমাকে খুব আদর করতেন। যখনই যেতাম ওনার পাশে আমি ঘুমাবো রাতে। ওনার রুমে তখন টেলিভিশন ছিল, সেই টেলিভিশন দেখার লোভে আমিও থেকে যেতাম। তখন ল্যান্ডলাইনের যুগ ছিল। আমাদের নানু বাড়িতে ওই খালাই ছিলেন সর্বে সর্বা। তো ওনাকে দেখতাম আমাকে টিভি অন করে দিয়ে রাত 2টা পর্যন্ত টেলিফোনে বিদেশে আলাপ করতেন। বলে রাখি, আমাদের নানু বাড়িতে আশেপাশে আরো অনেকগুলো বাড়ি ছিল।
মাঝখানে একটা লম্বা করে দেয়াল ছিল। দেয়ালের ওপারে বাড়িগুলো একটু ঘন বসতির। বাড়িগুলো নানুদের আন্ডারে ছিল। গরিব মানুষরা পরিবার নিয়ে থাকতেন সেগুলোতে। তারা মাঠে বা নানু বাড়িতে এসে একবেলা কাজ করে দিয়ে যেতেন, বিনিময়ে থাকার সুযোগ পেতেন। অপরদিকে দেয়ালের এপাশে নানার ভাই সহ আরো কয়েকটা বাড়ি ছিল, যারা কিনা সম্পর্কে আত্মীয়ই হন। আমাদের নানা বাড়িটা অনেকটা স্কুলের মতো। প্রথমে শুরুতে বৈঠকখানা, তারপর লম্বা একটা বারান্দা, আর বারান্দার বাঁ পাশে সবার রুমগুলোর শেষে একটা রান্নাঘর। নানু বাড়ির পেছন দিকে একটা ছোটখাটো বাগান, তারপর একটা বিশাল বিল পড়বে পেছনে, যেখানে সারা বছর পানি থাকে শীতকাল ছাড়া। আর সবার বাড়ির পেছনে যার যার একটা নিজস্ব ছোট নৌকা বাঁধা থাকত। আমার খালা যে রুমটায় থাকতেন তার পাশে ছিল ওই দেয়ালটা। বাড়ি আর ওই দেয়ালটার মাঝখানে যে জায়গাটুকু ছিল, ওইখানে সবার ওয়াশরুমের ব্যবহৃত পানি যাওয়ার ব্যবস্থা ছিল। ময়লা আবর্জনা পড়ে পড়ে ওইখানটায় এমন দুর্গন্ধ আর অন্ধকার ছিল, আমরা দিনের বেলায়ও জানালা খুলতাম না ভয়। আর বড়দের নিষেধ তো ছিলই। বিশেষ করে প্রথমে যে গেস্ট রুম ছিল, সেখানে কাউকে রাতে থাকতে দেয়া হতো না, যদি না বাড়িতে থাকার জায়গার সংকট হয়। তো রাত হলে আমরাও জানালাগুলোর কাছে যেতাম না বা জানালার পাশে শুতাম না। বেশি মানুষ হলে সবাই মাটিতে শুতাম মাদুর বিছিয়ে। ছোটদেরকে মাঝখানে শুতে দিতেন বড়রা। ওই রাতে যখন খালা টেলিফোনে দাঁড়িয়ে কথা বলছিলেন, শীতের সময় ছিল এবং সে কারণেই আমিও লেপের ভেতর থেকে মুখটা একটু বের করে টিভি দেখছিলাম, আর একটু একটু ঘুমও পাচ্ছিল আমার। যখন রাত 2টা বা তার একটু বেশি হবে, তখন ওই দেয়ালের পাশ ঘেঁষা জানালা থেকে হঠাৎ এমন একটা মিস্ত্রি হাসি দিল কেউ। শুনেই আমিও খালা দুজনেই একসাথে তাকালাম জানালার দিকে। এমনও নয় যে ওই পচা ডোবা নালার মধ্যে কেউ গিয়ে ভয় দেখাবে, যেখানে কিনা দিনের বেলায়ও ঘুটঘুটে অন্ধকার থাকে। ওই হাসিটা এত বিশ্রী আর ভয়ঙ্কর ছিল, যা শুনে খালা ও আমি ভীষণ ভয় পেয়েছিলাম এবং টেলিফোনটা না রেখেই খালা এক দৌড়ে ছুটে এসে বিছানায় ঢুকে পড়লেন। উনি ভেবেছেন হয়তো আমি ভয় পাবো, কিন্তু ওনার মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ভয়টা আমাকে বুঝতে দিলেন না। আমিও এতই ভয় পেয়েছিলাম এবং ভয় পেয়ে যে কোথাও উঠে যাব, বারান্দা দিয়ে অন্য রুমে যাব, সেই সাহসটুকু আমার ছিল না। ওনাদের বাড়ি বন্ধ করা ছিল গ্রিল দিয়ে। তারপর সেই হাসিটার কথা মনে হলে এখনো আমার গা শিউরে ওঠে। আমার পূর্ণ বিশ্বাস যে ওটা কোনো মানুষের হাসি ছিল না। ঘটনা 4। তখন আরেকটু বড় হয়েছি। নানু বাড়িতে গেলে ছোট খালা, আমি ও বাকিরা, অর্থাৎ আমার খালাতো ভাই বোনেরা সবাই মিলে অনেক মজা করতাম। সন্ধ্যার পর বেশি ভালো লাগতো যখন খালাদের খালাতো ভাইরা আসতেন, আড্ডা দিতেন, গল্পগুজব হতো। গেস্ট রুমে সবাই বসতেন। ছোট খালা তখন হাই স্কুলের পড়া নিয়ে বসতেন, আর নিয়ম করে সন্ধ্যায় একবার লোডশেডিং হতোই। আর আমরাও চাইতাম লোডশেডিং হোক, কেননা লোডশেডিং হলে খালা লণ্ঠন জ্বালিয়ে আমাদের সাথে একটু খেলা করার সুযোগ পেতেন। মাঝে মাঝে মনে হয় সেই সময়টাই ভালো ছিল। সবাই সবাইকে সময় দিতে পারত, কারণ সবাই তো আর ফোন ব্যবহার করত না। খাতায় লিখে চোর পুলিশ বা রসকস সিঙ্গারা এসব খেলায় আমাদের নানু বাড়ির সন্ধ্যেটা মেতে উঠত। তো এরকমই একদিন সবাই মিলে গল্প করছি। গল্পের ফাঁকে নানু বাড়ির পুরনো কিছু গল্প উঠে আসে। তার মধ্যে একটা গল্প ছিল এরকম যে নানু বাড়ি আগে কেমন ছিল। তখন আমার মা খালা কারোরই বিয়ে হয়নি, পুরোপুরি পাকা বাড়িও ছিল না। পেছন দিকে বড় একটা বাঁশ ঝাড় ছিল, ওখানে আবার ওনাদের টিউবওয়েল ছিল। গভীর রাতে কল চাপার শব্দ হতো, কিন্তু কাউকে দেখা যেত না। মাঝরাতে হঠাৎ হঠাৎ ছোট একটা দুটো ঢিল পড়ত। তারপর ওনাদের পাশের বাড়ির একজন লোক ছিলেন যার নাম পানু। ওনার নাকি পরীর আসর ছিল, রাতে ঘরে শুতেন, কিন্তু খুঁজে পাওয়া যেত না। অনেক খোঁজাখুঁজির পর ওনাকে বাঁশ ঝাড়ের মধ্যে পাওয়া যেত অচেতন অবস্থায়। এগুলো অন্য আরেকদিন বলবো। তো বড়দের এসব গল্প শুনে আমাদের এমন ভয় করত, হাঁ করে শুনতাম সবাই, কিন্তু ইলেকট্রিসিটি না থাকায় উঠে যেতেও ভয় হতো। তো এরকম গল্পের মাঝে হঠাৎ একটা অদ্ভুত প্রাণীর নাম বললেন এক মামা। প্রাণীটির নাম নাকি ঘোড়া খাং। ওটা দেখতে নাকি অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষের মতো। আমার কাছে মামার এই ঘটনাটি খুব আজগুবি মনে হলো। এরকম আবার হয় নাকি? থাও, ছোট্ট মানুষ তো, ভয়ের গল্প শুনতে বেশ লাগতো। তখন এগুলো বিশ্বাস করা ছাড়া
আর উপায় বা কি ছিল? মানুষ কি আর তখন এখনকার মতন ইন্টারনেট চালাতো? এখন তো বিশ্ব হাতের মুঠোয়, মানুষ কত কি জানতে পারে। তখন আমাদের ওই সব মুখের গল্পই বিশ্বাস করতে হতো। তাছাড়া ওনারাও তো ওনাদের দাদু নানুদের কাছ থেকেই শুনেছেন সেসব, তাই এই গল্পগুলো মুখে মুখে অনেকটাই প্রচলিত হয়ে থাকত। এই ঘোড়া খাঙের গল্পটা আমি যখন শুনলাম তখন ভূত এফএম আবিষ্কার হয়নি। যখন ভূত এফএমে জুজুর ঘটনা শুনলাম, আমার শোনা ঘোড়া খাঙের ঘটনার প্রাণীটির সাথে জুজুর হুবহু মিল পেলাম। আমার ছোট্ট মনে ঘোড়া খাং বাস্তবে রূপ নিল। বলে রাখা ভালো, আমাদের নানু বাড়িতে তখন 4-5টা গরু ছিল, তবে কোনো ছাগল ছিল না। আমি যখন খালার পাশে ঘুমাতাম, মাঝে মাঝে উঠে পানির পিপাসা পেত এবং পানি খেতে কিচেনে যেতে হতো। নানু বাড়ির কিচেনে যাওয়ার আগে একটা ছোট্ট বারান্দা টাইপের জায়গা ছিল, যেখানে এক পাশে বাড়ির ভেতরে টিউবওয়েল ছিল, অন্য পাশে ছিল ধান রাখার জায়গা। তার পাশে একটা বড় গেট ছিল, যাতে বাইরে থেকে জিনিসপত্র বা ধান এদিক দিয়ে ঢোকানো যায়। আমি যখন রাত 1টা বা 2টার দিকে ওই জায়গা ক্রস করে কিচেনে যাব, দেখি একজোড়া ছাগলের পা গেটের নিচে স্থির হয়ে গেছে। 4টা পা নয়, একজোড়াই দেখছি। জ্যোৎস্না রাত ছিল। ওই রাস্তাটা যেখানে ছাগলের পা দেখেছি সোজা বিলের দিকে গেছে। ভয়ে ভয়ে খালাকে ডাকলাম, ওনাকে দেখালাম। উনিও দেখেছেন পাগুলো। ভয় পেলেন কিনা জানি না, তবে এত রাতে কারো ছাগল এখানে থাকার কথা না। আর 2 পাওয়ালা ছাগল স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে নাকি? খালামণি বড় মানুষ, ওনাদের সব ভয় পাওয়ার কথা না। আমার মাথায় তখন মামার বলা ওই প্রাণীটির কথাই মনে হচ্ছিল। খালা বললেন, দাঁড়া, আমি ওদিকে যেয়ে একটু ঘুরে এসে দেখি। আমি বললাম, আমাকে একা রেখে যেও না খালা। বললেন, ভয় পাস না, এই তো আসছি বলে উনি সামনের বড় বারান্দার কেচি গেট খুলে টর্চ মেরে দেখে এসে বললেন, কই, কিছু নাই তো। কারো ছাগল ছিল, হয়তো চলে গেছে। সকালবেলা সবাই আমরা কিচেনে যেতাম চা নাস্তা করার জন্য। খালা রাতের ঘটনাটা বললেন এবং এও বললেন যে ওরা ছাগল ছিল না, কারণ উনি দেখেছেন ছাগলটার পাগুলো নাকি অস্বাভাবিক লম্বা। এখন হয়তো ওগুলো এত ভয়ের মনে হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু সেই সময়টায় যদি একটু চলে যেতে পারেন আমার সাথে, যখন বিদ্যুতের এত জাঁকজমক ছিল না, এত হাই স্পিডের ইন্টারনেট ছিল না, তখন ঘটনাগুলো ঘটত, মানুষ ভয়ও পেত বেশি। তো যাই হোক, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা। সব ঘটনা ভয়ের হয় না বা শুনে অতটা ফিল করতে পারবেন তেমনও না। যার সাথে ঘটে ভয়টা শুধু সেই পায়। রাসেল ভাইকে অনেক ধন্যবাদ। জানি গুছিয়ে লিখতে পারিনি, তাও যতটুকু পারি চেষ্টা করলাম। ঘটনাটা সিলেক্টেড হলে আরো ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। ভূত.com দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফিজ। আশরাফুল ইসলাম তামিম, যুক্তরাষ্ট্র থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. Get me. Put.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে একটা ঘটনায় যাব। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এস.এ. জনি, সিলেট থেকে। আজ আমি প্রথমবারের মতো আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগে একটি কথা বলে রাখি, আপনি যেভাবে 2010 থেকে হাজার মানুষকে ভূত এফএম শুনিয়ে আসছেন, ঠিক তেমনি আমার এক বন্ধু আমাকে শত শত ঘটনা শুনিয়েছে। বলে রাখি, আমার বন্ধু বর্তমানে ভালো একজন কবিরাজ এবং তার কাছে অসংখ্য ভয়ানক ঘটনা আছে এবং সে আমাকে তা শোনায়। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। বন্ধুর নিষেধ, নাম উল্লেখ করা যাবে না, সব ছদ্মনাম। বন্ধুর নাম রাশেদ। রাশেদের বাড়ি সিলেটের কোনো একটা গ্রামে।
রাশেদের বয়স তখন 17 বছর হবে। রাশেদ প্রতিদিনের মতো খেলাধুলা শেষ করে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ির দিকে রওনা দেয়। বলে রাখি, রাশেদের বাড়ির উঠোনে ছিল একটা বড় ফুলের গাছ, আর অন্য পাশে ছিল একটা বড় নারকেল গাছ। তার রুমের ঠিক পাশেই ছিল নারকেল গাছটা। খেলাধুলা শেষ করে রাশেদ সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির উঠোনে এসে পৌঁছায়। তখন তার দাদা ভাই বাড়ির উঠোনে হাতে একটা তসবিহ নিয়ে চেয়ারে বসেছিলেন, আর দাদা ভাই গ্রামের নামি দামি একজন কবিরাজ ছিলেন। রাশেদ উঠোনে উঠে এসে হঠাৎ ফুল গাছটার কাছে চলে যায় এবং টান দিয়ে একটা ফুল ছিঁড়ে ফেলে। তারপর বাড়ির দিকে আসতে থাকে। এটা দেখা মাত্রই আল্লাহু আকবার বলেই তার দাদা ভাই চেয়ার থেকে উঠে এক দৌড়ে রাশেদের কাছে যান এবং কাছে গিয়েই জোরে একটা থাপ্পড় দেন। তারপর তার হাত থেকে ফুল গাছটা নিয়ে যান এবং ফুল গাছটার কাছে মাপ চাইতে বলেন। উনি রাশেদকে বলেন, আমি যেভাবে বলবো তুইও আমার সাথে সেইভাবে বলবি। বল, আমি না বুঝে এবং আপনাকে না বলে গাছ থেকে ফুল ছেড়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। রাশেদ থাপ্পড় খেয়ে তখন কাঁদছিল। সে তার দাদা ভাইয়ের মতো করে মাফ চাইল। তারপর তার দাদা ভাই তার হাত ধরে নিয়ে গেলেন চেয়ারের কাছে। উনি চেয়ারে বসলেন, বসে বললেন, দাদা ভাই, তুমি বাচ্চা মানুষ, আমি জানি তুমি না বুঝে এটা করেছ। রাশেদ তখনও কাঁদছিল। দাদা ভাই বললেন, আচ্ছা একটা কথা বলো তো, যদি তোমার বাড়ির টিনে কেউ ঢিল মারে তাহলে তোমার কেমন লাগবে? রাশেদ চোখ মুছে বলল, খারাপ লাগবে। তারপর দাদা ভাই তাকে বললেন, ওই ফুল গাছে ভালো একজনের বসবাস, ওটা ওনাদের বাড়ি, তুমি ওনার বাড়ির ক্ষতি করেছ, তাই সে কারণে আমি তোমাকে মেরেছি, আর আমি তোমাকে না মারলে তোমার ক্ষতি হতো। রাশেদ বলল, কার বাড়ি ফুল গাছে? দাদা ভাই বললেন, একটা পরী। রাশেদ বলল, এটা তো আগে কখনো শুনিনি। দাদা ভাই বললেন, আগে শোনো নাই, কারণ উনি কিছুদিন আগে এখানে বসবাস শুরু করেছেন। উনি খুবই ভালো, তাই ওনাকে এখানে বসবাস করতে দিয়েছি। দাদা ভাই রাশেদকে সোজাভাবেই বলে দিলেন, কারণ উনি এটা জানতেন যে রাশেদ পরবর্তীতে ওনার কাজ সামলাবে। দাদা ভাই বললেন, যদি কখনো তোমার ফুলের প্রয়োজন হয়, ফুল ছেঁড়ার আগে তাকে জানিয়ে নিও, বলবে একটা ফুল নিচ্ছি। রাশেদ বলল, ঠিক আছে দাদা ভাই। না, ঘটনা এখানে শেষ নয়, ঘটনার শুরু এখানে। রাশেদকে বুঝানোর পর মসজিদে মাগরিবের আজান দিয়ে দেয়। দাদা ভাই রাশেদকে ঘর যেতে বলেন, সেও বাড়ির দিকে এগোতে থাকলো। হঠাৎ খেয়াল করলো তার দাদা ভাই লাফ দিয়ে চেয়ার থেকে উঠে দৌড়ে গেলেন উঠোনের অপর পাশে থাকা নারকেল গাছটার কাছে। নারকেল গাছের দিকে এগিয়ে গিয়েই উনি ওনার পায়ের জুতো খুলে হাতে নিয়ে 8 থেকে 10 বার আঘাত করলেন সেই নারকেল গাছের ওপর। রাশেদ সব তাকিয়ে তাকিয়ে দেখছিল। সে ভাবছিল, একটা ফুল ছেঁড়ায় আমাকে থাপ্পড় মারলেন, আর এখন উনি নিজেই জুতো দিয়ে গাছকে আঘাত করছেন। দাদা ভাই নারকেল গাছকে আঘাত করার পর জুতো আবার পায়ে পড়লেন এবং দেখলেন রাশেদ দাঁড়িয়ে আছে। দাদা ভাই বললেন, ঘরে যাব। এই বলে উনি মসজিদে চলে গেলেন। রাশেদ অপেক্ষায় ছিল কখন উনি আসবেন আর তাকে জিজ্ঞেস করবে গাছকে কেন মারলেন। উনি মসজিদ থেকে ফিরলে রাশেদ জানতে চাইলে উনি কিছুই বললেন না। সেদিন রাতে রাশেদ ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায় কান্নার শব্দে। সে শুনতে পায় একটা মেয়ে খুব করুণ কণ্ঠে কাঁদছে। কান্নাটা তার রুমের পাশ থেকে, অর্থাৎ যেদিকে নারকেল গাছটা রয়েছে সেই দিক থেকে আসছে। কান্নাটা এত মায়াবী যে রাশেদের বুকে কষ্ট হতে লাগলো। সে ঠিক করলো সেখানে যাবে এবং দেখবে কে কাঁদছে। রাশেদ ছোটবেলা থেকে অনেক সাহসী। সে রাত কয়টা বাজে তা খেয়াল না করেই হাতে একটা টর্চ লাইট নিয়ে তার ঘর থেকে বেরিয়ে যায় এবং চারপাশ দেখে বুঝতে পারে কান্নাটা নারকেল গাছ থেকে আসছে। সে টর্চ মেরে নারকেল গাছের দিকে এগোতে থাকে। একটু কাছে যেতেই টর্চের আলোয় সে দেখতে পায় একটা 15-16 বছরের একটা মেয়ে বসে বসে কাঁদছে। রাশেদ তাকে ডাক দিয়ে বলল, কে তুমি? এখানে কাঁদছো কেন? মেয়েটা কান্না থামিয়ে বলল, ভয় পেও না, আমি মানুষ নই। এটা শোনা মাত্র
মাত্রই সাহসী রাশেদ মুহূর্তে ভীতু হয়ে গেল। রাশেদ প্রচন্ড ভয় পেল, স্তব্ধ হয়ে গেল এবং শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। তার গলা যেন একদম শুকিয়ে গেছে। মেয়েটা আবারও বলল, ভয় পেও না রাশেদ, তুমি ভয় পেলে আমার কি হবে? এই বলে মেয়েটা আবার কাঁদতে শুরু করলো। রাশেদ ভাবল হয়তো ফুল গাছে থাকা পরীর মতো এটাও কোনো ভালো পরী। রাশেদ এবার একটু সাহস করে বলল, কে তুমি? কাঁদছো কেন? আমাকে বলো তো। মেয়েটা বলল, কাল সন্ধ্যাবেলায় আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার দাদা ভাই আমাকে আঘাত করতে শুরু করে। এটা তুমি নিজেও দেখেছিলে। আমি আমার মাকে খুঁজতে বেরিয়েছিলাম, আর তোমার দাদা ভাই আমাকে দেখে আমার রাস্তা আটকে দেয় এবং আমাকে মারতে শুরু করে। আমি আমার মায়ের কাছে যেতে চাই, তোমার দাদু আমাকে এখানে বেঁধে রেখেছে। এই বলে মেয়েটা কাঁদতে শুরু করে। এইবার রাশেদ বুঝতে পারল দাদা ভাই জুতো দিয়ে ঠিক কাকে মারছিল। মেয়েটার করুণ পরিণতি দেখে রাশেদ ভাই একটু রেগে যায় এবং সে বলে, আমি তোমাকে কিভাবে মুক্ত করব? আর মুক্ত করলে তো দাদা ভাই আমার উপরে রেগে যাবে। মেয়েটি বলল, তোমাকে তেমন কিছু বলবে না, তুমি আপন মানুষ। মেয়েটা আবারও কাঁদতে শুরু করলো। রাশেদ বলল, আচ্ছা ঠিক আছে, কিভাবে মুক্ত করব সেটাই তো জানি না। মেয়েটা হাত দিয়ে মাটির দিকে ইশারা করে বলল, এখানে তোমার দাদা ভাই একটা তাবিজ পুঁতে রেখেছে, এটা তুলে ফেলে দিলেই আমি আমার মায়ের কাছে যেতে পারবো। রাশেদ বেশি কিছু না ভেবে ঘরে থাকা একটা লোহার খুন্তি নিয়ে এসে মেয়েটার কথা মতো মাটি খুঁড়ে ফেলে এবং দেখে পলিথিনের ভেতর একটা পুটলি। মেয়েটা বলল, এটাই সেই তাবিজ, তুমি তাড়াতাড়ি এটা তুলে ফেলে দাও। রাশেদ সেই কাজটা করে, আর তখনই তার সাথে ঘটে এক দুর্বিষহ ঘটনা। হঠাৎ করেই মেয়েটি হিংস্র হয়ে ওঠে এবং রাশেদের জীবন নাশের হুমকি দেয়। রাশেদ হয়তো মরেই যাচ্ছিল, ঠিক তখনই সে ফজরের আজান শুনতে পায়। রাশেদ অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তার চোখ খুললে সে দাদা ভাইয়ের ঘরে নিজেকে আবিষ্কার করে। তার শরীরে প্রচন্ড জ্বর, তাও সে কষ্ট করে উঠে বসে এবং দাদা ভাই যেটা করে তার শরীর চেক করে। সে দেখলো শরীরে জ্বর ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। রাশেদ বলে যে, আমি আসলে নারকেল গাছ থেকে পড়ে গিয়েছিলাম। দাদা ভাই তাকে ধমক দিয়ে বললেন, তুমি এত রাতে ওখানে কেন গেলে আর ওকে মুক্ত করে দিলে কেন? রাশেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদা ভাই এটা তুমি কিভাবে জানলে? দাদা ভাই বললেন, তোমার কিছু হয়নি, কারণ ফুল কাছে যিনি ছিলেন উনি সবই দেখছিলেন, কিন্তু ওনার শরীরে অতটা শক্তি নেই যে উনি তার মোকাবেলা করবেন। প্রথমে উনি বাঁচাতে আসেননি, পরে উনি তোমাকে বাঁচিয়েছেন। রাশেদ সবকিছু দাদুর কাছে পরিষ্কারভাবে জানতে চাইল। এটা উনি যেভাবে বলেছেন, আসলে অনেক কিছুই বলেছেন যে জিনিসগুলো এড়িয়ে আমি আসলে একটু ছোট করে বলার চেষ্টা করছি। দাদু ভাই বলছেন, তখন আমার বয়স 20 থেকে 21 হবে। আমার জান প্রাণ সবকিছুতেই ছিল আমার বন্ধু মাহবুব। সে ছিল এতিম, সহজ সরল একটা ছেলে। সে তার চাচার সাথেই থাকতো। আমরা রাতে ঘুমানোর সময় যার যার বাড়িতে ঘুমাতাম। এই ঘুমানোর সময় ছাড়া বাকি সব সময় আমরা একসাথে থাকতাম। আমরা মজার ছলে গ্রামের মানুষের বাড়িতে থাকা ফলের গাছ থেকে রাতে ফল চুরি করে খেতাম। আমি এবং মাহবুব একদিন সন্ধ্যার পর বাজার থেকে একসাথে ফিরছিলাম। হঠাৎ মাহবুব বলে উঠল, চল ডাব খেয়ে আসি। আমি বললাম, এখন ডাব কোথায় পাবি? সে বলল, খাবো। আমি বললাম, কার বাড়িতে যাবি? সে আঙুল দিয়ে ইশারা করে একটা বাড়ি দেখিয়ে বলল, এই যে বাজারের কাছে যে বাড়ি, সেই বাড়িতে নারকেল গাছ আছে। যেই কথা সেই কাজ, চলে গেলাম সেই বাড়িতে। তখন চারিদিক অন্ধকার ছিল, তবে পুরোপুরি অন্ধকার হয়নি। যেহেতু আমি গাছে চড়তে পারি না, তাই মাহবুব গাছে উঠতে লাগলো। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম। একটা সময় পর সে একদম উপরে উঠে গেল। তখন আমি মজা করে বলে উঠি, মাহবুব দেখ, গাছের উপরে ভূত। এই কথা বলার পর একদম সবকিছু স্তব্ধ। হঠাৎ বিকট একটা শব্দ হলো। মনে হলো কেউ একসাথে অনেকগুলো ডাব গাছের গোড়ায় ফেলেছে। আমি দেখার জন্য কাছে গিয়ে দেখি আমার বন্ধু গাছের গোড়ায় পড়ে আছে। তাকে অনেক ডাক দিয়ে জানতে চাইলাম, কিন্তু সে কোনো কথাই বলছে না। প্রচন্ড ভয় পেয়ে গেলাম। মনকে সাহস দিলাম, হয়তো নামতে গিয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তাই তাকে কোলে নিয়ে বাড়ির কাছে গেলাম। যেখানে বাড়ির আলো দেখা যাচ্ছে সেখানে নিয়ে তার মুখটার দিকে তাকাতেই দেখি তার মুখ দিয়ে
রক্ত বের হচ্ছে আর সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি এটা দেখে চিৎকার দিয়ে উঠি। সাথে সাথে সে বাড়ির লোকজন দরজা খুলে বেরিয়ে আসে এবং মাহবুবের এই অবস্থা দেখে তারা জানতে চায় কি হয়েছে। আমি তাদের সত্যি কথাই বলি। মাহবুবের এই অবস্থা দেখে তারা আর কিছুই বলে না। সবাই মিলে ধরাধরি করে গ্রামের বাজারে মাহবুবকে আমরা নিয়ে যাই। সেই বাড়ি থেকে 1-2 মিনিটের রাস্তা ছিল। মাহবুবের চাচাকে খবর দেয়া হয়। খবর পেয়ে উনিও দ্রুত আসেন। মাহবুবের অবস্থা দেখে তিনি হাকিম বাড়ির দিকে ওকে নিয়ে যেতে বলেন। হাকিমের চিকিৎসালয়ই ছিল গ্রামের হাসপাতাল। মাহবুব তখন অজ্ঞান, শুধুমাত্র নিঃশ্বাস চলছে। একটা সময় আমরা হাকিম বাড়ি পৌঁছাতে সক্ষম হই। তাকে দেখে হাকিম সাহেব জানতে চাইল কিভাবে এমন হলো। আমি সব বললাম। তারপর তার ট্রিটমেন্ট শুরু হলো এবং আমাদেরকে বাইরে বসতে বলল। হাকিমের ট্রিটমেন্ট শেষ করে আমাদের ডাকলেন এবং আমাদের উনি জানালেন তার 2টা পা এবং একটা হাত ভেঙে গেছে আর মাহবুবের মুখে কোনো জিহ্বা নেই, হয়তো জিহ্বা ছিঁড়ে পড়ে গেছে। যেহেতু মুখে জিহ্বাই নেই তাই সে কথাও বলতে পারছে না। তার ডান চোখ গলে গেছে। হাকিম সাহেব বলল মাহবুবের অবস্থা একদম খারাপ, সে বেশি দিন বাঁচবে না। হাকিম সাহেব বললেন আজ রাতে তোমরা এখান থেকে যাও। বন্ধুর এমন করুণ পরিণতির কথা শুনে আমার 2 চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। এসব শুনে আমার নিজেকে বড় পাপী মনে হলো। আমি কেন বলেছিলাম এই কথা, কেন গেলাম, এই সমস্ত ভাবছিলাম। আমি নিজেকে এই সবকিছুর জন্য দায়ী করছিলাম। আমার এতিম বন্ধুটার এই অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছিল। মাহবুবের চাচা আমাকে বাড়ি চলে যেতে বলেন, কারণ তখন আমি অতটা বড় ছিলাম না। আর যেহেতু রাত হয়ে গেছে তাই আমার বাড়িতে বাবা মা চিন্তা করবেন। বন্ধুর কাছে থাকতে চাইলেও চাচার কথা মতো আমি বাড়ি চলে আসি, সেই ভ্যান গাড়িতে করেই, যেটাতে করে মাহবুবকে আমরা নিয়ে গিয়েছিলাম। এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে বাবা মাকে সবকিছু বলি। হাকিমের বাড়িতে রাত কাটিয়ে চাচা পরের দিনই মাহবুবকে হাকিম বাড়ি থেকে বাড়ি নিয়ে যান। বন্ধু বাড়ি এসেছে শুনেই তাকে দেখার জন্য তার বাড়িতে রওনা দেই। বাড়িতে গিয়ে দেখি সে ঘরে শুয়ে আছে। আমি তাকে ডাক দিতেই সে এক চোখে আমার দিকে তাকায় আর এক চোখ দিয়ে জল ঝরতে থাকে। আমাকে কিছু বলতে চায় কিন্তু পারে না। এসব দেখে আমার কান্না আসে। সেদিন তার পাশে বসেছিলাম সারাদিন। সন্ধ্যার পর তাকে রেখে আমি বাড়ি চলে আসি। রাতে খাওয়া দাওয়া না করেই বন্ধুর কথা ভেবে কান্না করতে থাকি এবং এক সময় ঘুমিয়ে যাই। পরদিন আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। মা বললেন তাড়াতাড়ি ওঠ বাবা, গিয়ে দেখ মাহবুবের অবস্থা। আমি এক লাফে উঠে যাই। মাকে বলি কি হয়েছে? মা বলেন সকাল থেকে মাহবুবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি বললাম কি বলো এসব? ওর তো পা ভাঙা, ও যাবে কোথায়? মা বললেন তাকে সত্যি পাওয়া যাচ্ছিল না, এই মাত্র নাকি পাওয়া গেছে নারকেল গাছের নিচে। এটা শুনেই আমি এক দৌড়ে সেখানে পৌঁছে দেখি অনেক মানুষের ভিড়। ভিড় কাটিয়ে ভেতরে ঢুকে দেখি নারকেল গাছের গোড়ায় একটা কাপড় দিয়ে কাউকে ঢেকে রাখা হয়েছে। মাহবুবের চাচা পাশে বসে কাঁদছে। বুঝতে বাকি রইল না মাহবুব আর নেই। কেউ একজন বলে উঠল কই রে, ভ্যান গাড়ি কোথায়? আরেকজন বলল ভ্যান এসেছে, তাকে তুলে নিয়ে আসো। তখন তার শরীর থেকে কাপড় সরানো হলো যাতে ভ্যানের ওপর কাপড় দিয়ে মাহবুবকে সেখানে শোয়ানো যায়। কাপড় সরতে যা দেখলাম তা মনে করলে আজও আমার বুক ফেটে যায়। কাপড় সরতে দেখি মাহবুবের সেই আগের মতোই গাছের গোড়ায় পড়ে থাকা দেহটা, তার মেরুদণ্ড ভেঙে গেছে। প্রিয় বন্ধুর এমন করুণ মৃত্যুতে আমি ভেঙে না পড়ে উল্টো পাগল হয়ে গেলাম। হিসাব মিলাতে পারলাম না ভাঙা পানি এসে ওখানে গেল কিভাবে। তখন মানুষের কথাগুলো মনে পড়ল। একটা সময় ঠিক করলাম আমাকে সব জানতেই হবে, কি এমন আছে সেই নারকেল গাছে। আমি প্রথমে আমাদের গ্রামের এক কবিরাজকে সব জানাই। তিনি বলেন পরের দিন আমাকে জানাবেন। পরের দিন তার কাছে জানতে চাইলে তিনি বলেন তিনি কিছুই বলতে পারবেন না এবং আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। আমি অনেক জোরাজুরি করেও কিছু জানতে পারি না। এভাবে আমি অনেক কবিরাজের কাছে গেছি, আলাপ করেছি, কেউই আমাকে কিছু বলতে পারেননি। সবাই শুধু বলেছেন যা হয়েছে ভুলে যা, মনে রাখলে মরবি। আমি কি করব বুঝতে পারছিলাম না। এদিকে আমি হত্যার বিচার, আগে নামাজ না পড়লে বন্ধুর মৃত্যুর পর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি এবং মসজিদে কান্না করে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। অন্যদিকে কবিরাজের সন্ধান করতে থাকি আর মনকে বুঝাই কেউ না কেউ আমাকে সাহায্য করবে। কয়েক মাস পর একদিন ফজরের নামাজ পড়তে আমি মসজিদে যাই। গিয়ে দেখি সবাই তখনও আসেনি, শুধু আমি এবং মুয়াজ্জিন। মুয়াজ্জিন সুন্নাত নামাজ পড়ছেন। হঠাৎ
মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। আমি সুন্নাত নামাজ পড়তে দাঁড়াবো, ঠিক তখনই একজন ব্যক্তি সাদা জুব্বা পরা, মুখে ঘন দাড়ি এবং হাতে তাসবিহ নিয়ে মসজিদে প্রবেশ করে। ওনাকে দেখে আমি হাত দিয়ে সালামের ইশারা করি। উনি আমার দিকে আসেন, আমার কাছে এসে আমাকে বসতে বলেন। ওনার কথা মতো আমি বসি এবং উনিও আমার পাশে বসেন। আমি বলি, হুজুর, আপনাকে আগে কখনো দেখিনি। হুজুর মুচকি হেসে জবাবে বলেন, আগে প্রয়োজন পড়েনি তাই দেখনি। হুজুর আমাকে বলেন, তোমার বন্ধুর কি হয়েছিল? আমি অবাক হয়ে যাই এবং হুজুরকে জানাই সবকিছু। সব শুনে হুজুর 1-2 মিনিট চুপ করে থাকেন। এরপর বলেন, বাবা, তোমার বন্ধুর সাথে খুবই খারাপ কিছুর মোকাবেলা হয়েছে। অন্যান্য কবিরাজ তোমাকে কিছু জানায় নাই, কারণ এটার সাথে মোকাবেলা করা মানে জীবন বাজি ধরা। তবে তোমাকে জানাতে পারত, হয়তো ভয়ে জানায় নাই। এটা থেকে দূরে থাকা সবার জন্য ভালো। তুমি এটা ভুলে যাচ্ছ, কবিরাজগুলো ভয় পাচ্ছে আর তুমি পাচ্ছ না। আমি বললাম, হুজুর, ভয় আমিও পাই, কিন্তু আমার এত কাছের বন্ধুর এমন করুণ মৃত্যুর কারণ না জানার আগ পর্যন্ত আমি শান্তিতে বাঁচতে পারবো না। হুজুর তখন বললেন, সেই নারকেল গাছে একটা খারাপ রক্ত পিশাচের বসবাস। যখন মাহবুব গাছের একদম ওপরে উঠে পড়ে, তখন সে তাকে দেখতে পায় এবং আক্রমণ করে। আল্লাহর উপর ছেড়ে দাও বাবা, আল্লাহ বিচার করবেন। আমি চোখের জল মুছে হুজুরকে বললাম, আমি এর বদলা নিতে চাই। হুজুর বললেন, আমার পক্ষে তো সম্ভব না বাবা, কারণ আমি তো কবিরাজি করি না, আমি শুধু শিক্ষা দেই। এটা শুনে বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে যাব, ঠিক তখনই উনি বললেন, আরো একটা পথ আছে। আমি বললাম, কি হুজুর? তিনি বললেন, আমি তোমাকে সেই খারাপের সাথে লড়াই করা, তাকে শাস্তি দেয়া এবং বন্দী করা শিখিয়ে দিতে পারবো। এক কথায় তোমাকে বড় একজন কবিরাজ বানিয়ে দিতে পারবো। তবে হ্যাঁ, তোমাকে আজীবন মানুষের খেদমত করে যেতে হবে, আর এই কাজ থেকে এ জীবনে আর মুক্তি পাবে না। তোমাকে সবসময় অসহায় মানুষকে সাহায্য করতে হবে, নামাজ ছাড়া যাবে না, সব শর্ত মেনে। এরপর যদি তোমার মন চায় তাহলে তোমাকে শেখাবো বন্ধুর হত্যার প্রতিশোধ নিতে পারবে। আমি 1 সেকেন্ড না ভেবে জবাব দিলাম, তাহলে তাই হোক হুজুর, আমি সব শর্ত মেনে চলব, বিনিময়ে বন্ধুর হত্যার বিচার চাই। হুজুর বললেন, কাল থেকে শুধুমাত্র ফজরের আজান তুমি দেবে। প্রতিদিন ফজরের আজানের ওয়াক্তে 10-15 মিনিট আগে তুমি এসে পড়বে এবং মসজিদ খুলবে। আর একটা কথা, তুমি ভয় না পাও সেই জন্য বলি। আমি বললাম, আমার কোনো ভয় নেই, আপনি বলুন। হুজুর কানে কানে এসে বললেন, তুমি আমার ছেলের মতো, তুমি প্রতিদিন বন্ধুর জন্য কান্না করো মসজিদে এসে, আমার খুব মায়া হয়। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু হুজুর, আপনাকে কোনোদিন দেখিনি কেন? হুজুর বললেন, বাবা, আমি তো মানুষ নই। তখন আমার ভেতরে স্তব্ধ হয়ে গেল। উনি মুচকি হেসে বললেন, মসজিদে নামাজ পড়তে আসি 5 ওয়াক্ত, আমিও আল্লাহর গোলাম। আমি ওর দিকে তাকিয়ে ভীতু গলায় বললাম, আমি ভয় পাবো না, আপনি আমার বাবার মতনই। এরপর হুজুর বললেন, কাল থেকে তোমার শিক্ষা গ্রহণ শুরু। এরপর আমরা নামাজ আদায় করি। আমি তাকিয়ে দেখি মুয়াজ্জিন আমার দিকে তাকিয়ে আছে, আর আমাকে উনি বললেন, নামাজ পড়তে আসছো বাবা, নামাজ পড়ে নাও, একা একা কি কথা বলো? তখন আমি পাশে চেয়ে দেখি হুজুর নেই। আমি বুঝতে পারলাম হুজুর আশেপাশেই নামাজ পড়ছেন। আমি মুয়াজ্জিনকে আর কিছু না বলে নামাজে দাঁড়িয়ে যাই। এরপর হুজুরের কথা মতো আমি আল্লাহর পথে কবিরাজি শিক্ষা নেই। উনি আমাকে অনেক কিছু পড়ান। হুজুরের কথা মতো শিখতে থাকি, আলহামদুলিল্লাহ বড় কবিরাজ হই। তারপর আমি হুজুরের শেখানো বিদ্যা দিয়ে আমার বন্ধুর প্রতিশোধ নেই, আর সেই খারাপ রক্ত পিশাচকে আমাদের বাড়িতে বন্দী করে রেখে দেই। হুজুর আমাকে বলেছিলেন যে একটা সময় সে মুক্ত হবেই, কারণ আজীবন কাউকে বন্দী রাখা সম্ভব না। এবং হুজুর এটাও বলেছিলেন, তার মুক্তির আগের দিন তার উপস্থিতি অন্য কেউ টের পাবে। যদি কখনো বুঝতে পারো সে মুক্ত হয়ে যাবে, তাহলে তাকে আবার নতুন নির্জন কোনো জায়গায় বন্দী করে দিও, তাহলে কয়েক বছর আরো সে বন্দী থাকবে। আজ এতগুলো বছর সে বন্দী। আমি প্রতিদিন ফজরের নামাজ থেকে এসে তাকে জুতো দিয়ে মারতাম। আমার বন্ধুর কথা মনে হলেই আমার চোখের আড়ালে এই রক্ত পিশাচকে কষ্ট দিতাম। আর কাল সন্ধ্যাবেলা তুমি সেটাই দেখেছ। যেহেতু তার মুক্ত হওয়ার সময় ঘনিয়ে এসেছিল, তাই সে রাতে তার কান্না তুমি শুনতে পেয়েছিলে, তাকে দেখতে পেয়েছিলে।
দাদাভাই চোখের জল মুছলেন। সবাই জানতে চাইল এবার তাহলে কি করণীয়, রাশেদের ক্ষতি হতে পারে তো। দাদাভাই বললেন ও আর আসবে না, তার দুনিয়ার দিন শেষ। সবাই জানতে চাইল শেষ মানে? দাদাভাই বললেন হুজুর বলেছিলেন যদি সে কখনো মুক্তি পায় আর তুমি তাকে বন্দি করতে না পারো তাহলে আমাকে জানিয়ে দিও, আমি আমার ছাত্রদের দিয়ে তাকে অন্য কোথাও চিরস্থায়ীভাবে বন্দি করে রাখব। সেটা এই দুনিয়া নয়, তার অবস্থান পাতালে। এই ছিল ঘটনা। ভালো থাকবেন। ভূত.com দীর্ঘজীবী হোক, এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবারও রাতের আঁধারে ভয়ের রাজ্য ভুলে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, but the old music comes alive. Voot.com. The fear returns with Russell. বাংলাদেশের পরে আমাদের সবচেয়ে বেশি শোনেন মিডল ইস্টের ভাই বোনেরা। সারাদিন কঠোর পরিশ্রম, তারপর যখন রাত নামে তখন কানে বাজে ভূত.com, কানে বাজে এক টুকরো বাংলাদেশ। শুধু ঘটনা শোনাই নয়, কেউ কেউ কষ্ট করে ঘটনাও পাঠান আমাদের। কি পরিমাণ ভালোবাসা থাকলে কেউ এতটা করতে পারেন ভেবে আমি অবাক হই। ইয়েস, চলে যাব একটা অডিও ক্লিপে। আর এই অডিও ক্লিপটি পাঠিয়েছেন সৌদি আরব থেকে আহসান শিহাব। চলুন কথা না বাড়িয়ে শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একজন সৌদি আরব প্রবাসী। আমার নাম আহসান শিহাব। সবাই একই কথা জিজ্ঞাসা করে লিসেনাররা যে আপনি সবসময় ভালোর দলে থাকেন। তো আমি আজকে এটা জিজ্ঞাসা করবো না, আমি বলবো আপনি কেমন আছেন। সো রাসেল ভাই, আমি একটা ঘটনা অনেকদিন ধরে ভাবতেছি যে শেয়ার করবো, বাট কাজের সূত্রে আমি শেয়ার করতে পারতেছি না। সো আমার যেটি ঘটনা, এটি হচ্ছে একজন সৌদি আরব প্রবাসী বাঙালি। তার বলা সূত্রে আমি তার নামটি প্রকাশ করব না, তার একটি ছদ্মনাম দিব। তার নাম হচ্ছে খন্দকার আলী। তিনি কাজের সূত্রে 2025 সালের 4 অক্টোবর সৌদি আরবে পাড়ি জমায় এবং তিনি দীর্ঘ 5.5 ঘন্টার জার্নি অতিক্রম করে তিনি সৌদি আরবে আলহামদুলিল্লাহ ভালোভাবেই এসে পড়ে। সো ঘটনাটা শুরু হয় তিনি আসার 5 দিন পর থেকে, 5 দিন কি 6 দিন পর থেকে তাকে তার কোম্পানি রিয়াদের কোনো একটি ক্যাম্পে নিয়ে আসে। সেটা ছিল একটি সাপ্লাই কোম্পানি, আমি কোম্পানিটির নাম বলবো না। এবং তিনি রিয়াদের সেই ক্যাম্পে প্রায় 4 দিনের মতো তাকে সেখানে রাখা হয় এবং 4 দিন শেষ হওয়ার পরে 5 দিনের মাথায় তার যে সৌদির যে কফিলটা ছিল তাকে রিয়াদ থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেয়। এবং খন্দকার আলী তিনি নতুন সৌদি আরবে আসছে, তিনি সৌদি আরবের আরবি ভাষা বা উর্দু ভাষা কিছুই জানে না। সো তিনি যখন যাচ্ছিলেন তার ড্রাইভারটি ছিল একজন বাঙালি। তিনি শুধু দেখতেই পারছেন যে চারপাশে মরুভূমি, কোনো বসত বাড়ি নেই এবং বড় বড় পাহাড়। তাকে প্রায় 15 ঘন্টার জার্নি করিয়ে তাকে তার ক্যাম্প পর্যন্ত নিয়ে আসা হয়। ক্যাম্পটি ছিল পুরো একটি গহীন মরুভূমি, মানে সেখানে কোনো বসত বাড়ি ছিল না এবং দূর দূরান্তে কোনো বসত বাড়ি দেখাও যেত না। গাড়ি চলাচল খুব কম, হাইওয়ের পাশেই ছিল সেই ক্যাম্পটি। সেই ক্যাম্পে আপনার প্রায় 30 থেকে 25 জনের মতো বাঙালি, সৌদি অ্যান্ড আপনার যে পাকিস্তানি বলে তারা ছিল। সেখানে একটি সৌদি সিকিউরিটি গার্ডও থাকতো। এবং রাসেল ভাই, সৌদি আরবের নিয়ম সূত্রে আপনার যে সিকিউরিটি গার্ডগুলো থাকে তারা সৌদিই হয়। মানে ধরেন আমরা বাঙালি বা পাকিস্তানি, ইন্ডিয়ান, তাদেরকে সিকিউরিটি গার্ডের কাজ দেওয়া হয় না, সৌদিদেরকেই একমাত্র সিকিউরিটি গার্ডের কাজ দেওয়া হয়। তো সেখানে
যে সিকিউরিটি গার্ড ছিল তাদের কাজ আপনার শিফট অনুযায়ী ভাগ করা ছিল। 8 ঘন্টা করে 3টি শিফটে তারা কাজ করত, 24 ঘন্টা ডে নাইট। সো খন্দকার আলীকে যখন সেই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, ওই ক্যাম্পের এক বাঙালি তাকে জিজ্ঞাসা করে যে আপনি তো নতুন আসছেন, তো কখনো রাতে একা বের হবেন না ক্যাম্প থেকে বা রুম থেকে বের হবে না, ক্যাম্প তো আপনার ওখানে কাঁটাতারের বেড়া দেওয়া, গোল করা অবস্থা, ওখানে আপনার ক্যাম্প। তার কপিল তাকে বলে দেয় যে এখান থেকে কাজে যেতে হবে, গাড়ি আসবে সকালে, গাড়িতে করে কাজে যেতে হবে, কাজ থেকে আবার গাড়ি দিয়ে যাবে রুমে। তো এরকম করে তার দিনকাল ভালোই চলছিল। সে কাজ করতেছিল, কাজ থেকে আসতেছিল, রুমে এসে খাইতেছে, সে ঘুমাইতেছে, সবকিছু ভালোভাবে চলতেছিল। এমনকি 10 থেকে 12 দিনের মাথায় তিনি যখন কাজ থেকে আসে, খাওয়া দাওয়া করে, গোসল করে এসে দেখে তার ওয়াইফ কল দিছিল তাকে। তো তার ওয়াইফের সাথে সে কথা বলতেছে রুমে। এখন কথা বলা অবস্থায় তিনি কখন রুম থেকে বাইরে চলে গেছে তো সে বলতে পারে না। তো বাইরে গিয়ে সে কথা বলতে আসছে, মানে তার কি সেন্সটা নেই যে সে বাইরে চলে আসছে। তখন প্রায় রাত 1টা বাজে। তো তিনি কথা বলা অবস্থায়, খন্দকালে যখন কথা বলতেছেন, ওই অবস্থায় যে সিকিউরিটি গার্ড যে কর্মরত ছিল সে তাকে ডাকতেছে। সে তো আরবি বা উর্দু কিছুই জানে না। এখন যেহেতু সে সৌদি নাগরিক, সে আরবিতে কথা বলতেছে। এখন সে বুঝতেছে না, তাকে ডাকতেছে। সো খন্দকার আলী তার কাছে গেছে। কাছে যাওয়ার পরে সে আরবিতে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে তাকে, কিন্তু সে উত্তর দিতে পারতেছে না সে কি বলতেছে। তখন খন্দকার আলী দেখে যে সিকিউরিটি গার্ডের পিছনে 3টা কুকুর বসা। মানে কুকুরগুলো স্বাভাবিকের তুলনায় খুব অনেকটাই বড় ছিল। মানে আমরা যে বাংলাদেশে কুকুরগুলা থেকে তার 2 গুণ কি 3 গুণ বড় ছিল, এবং তাদের চোখগুলা খন্দকার আলীর দিকেই ছিল, তাকিয়েছিল তার দিকে। তো সেই সৌদি নাগরিক সিকিউরিটি গার্ড যখন তাকে কিছু কথা জিজ্ঞাসা করতেছিল, সে কিছু বুঝতেছিল না, এবং কি এই কথা শোনা অবস্থায় খন্দকার আলী তার পায়ের দিকে তাকায়। তখন সে দেখতে পারে যে তার 2টি পা নেই, মানে সে হাওয়ার উপরে ভাসতেছে। তো হঠাৎ করে সেই সিকিউরিটি গার্ড বাংলাতে কথা বলা শুরু করে দিয়েছে খন্দকার আলীর সাথে। তখন খন্দকার আলী খুব ঘাবড়ে যায়। তখন সে বুঝতে পারছে যে সে খারাপ কিছু পাল্লায় পড়েছে। তখন সে সৌদি নাগরিক যে সিকিউরিটি গার্ড ছিল সে তাকে বাংলাতে বলতেছে, এখান থেকে চলে যা, না গেলে তোর সাথে খারাপ কিছু হয়ে যাবে, এবং যাওয়ার সময় পিছন দিকে তাকাবি না। তো খন্দকার আলী ভয়ে ভয়ে রুমের দিকে হাঁটা শুরু করেছে, পিছন দিকে তাকায়নি সে। তো সে রুমে গিয়ে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে সে সকালবেলা উঠে জানতে পারে যে গেটে যে সিকিউরিটি গার্ডটা ছিল তার অর্ধেক লাশ পাওয়া যায়, মানে খাওয়া লাশ আর কি। তার মাথা ছিল না, মানে তার বুক থেকে অর্ধেক আলাদা ছিল, তার পায়ের অংশটা ছিল বাস, কিন্তু উপরে যে মাথার অংশ, বুকের অংশ সেটা ছিল না। কিছু একটা খেয়ে নিয়েছে এরকম একটা মানে বোঝাই যাইতেছে। তো সেদিন তার প্রচুর জ্বর উঠে যায়। জ্বর ওঠার সূত্রে সে ডিউটিতে যাইতে পারে না। 3 দিন ধরে তার গায়ে প্রচুর জ্বর। তো সে যখন থাকতে না পারে তখন সে তার কপিলকে কল করে, একজন বাঙালিকে দিয়ে। সে বলতেছে যে সে এখানে কাজ করবে না, সে চলে যাবে, হয়তো দেশে চলে যাবে, না হলে অন্য কোনো কোম্পানিতে সে কাফেলা হয়ে ট্রান্সফার হয়ে চলে যাবে। তো তার কথা অনুযায়ী কপিল ড্রাইভার পাঠিয়ে দেন তাকে নিয়ে আসার জন্য। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সেদিন। তো খন্দকার আলী ব্যাগ গোছাচ্ছে, মানে খুব তাড়াহুড়ার উপরে, মানে সে এখানে থাকবেই না এমন একটা অবস্থা। এখন ব্যাগ গোছানো অবস্থায় তার কানে একটা সাউন্ড আসে। সে বুঝতে পারে যে বলতেছে, মানে কোনো একটা অবয়ব তাকে বলতেছে কানে কানে যে আজকে তোর কপাল খুব ভালো, যে তোর কিছু হয়নি, তুই যদি সেদিন সেখানে থাকতি তাহলে তোর কপালে খারাপ কিছু ছিল। তখন সে প্রচুর ঘাবড়ে যায় এবং খুব তাড়াহুড়া করে সেই গাড়ি থেকে ওঠে। গাড়ির ড্রাইভার ছিল একজন বাঙালি। সে তাকে জিজ্ঞাসা করতেছে, ভাই কি হয়েছে, এত তাড়াহুড়া করে কেন গাড়িতে উঠতেছে? তো তখন সে কোনো জবাব দেয়নি, সে চুপচাপ ছিল, খুব ভয়ে ছিল সে। তখন থেকে সে অন্য একটি কোম্পানিতে ট্রান্সফার হয়ে যায়। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। সো রাসেল ভাই, এটাই আমার ঘটনা। এন্ড দেন লিসেনার, আপনারা সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। বাড়ি চাঁদপুরে, এখন থাকেন ইন্ডিয়া। কষ্ট করে একটা ঘটনা পাঠিয়েছেন আমাদের, আমি তার ঘটনা শোনাতে চাই আপনাদেরকে। ইয়েস, এটা একটা অডিও ক্লিপ। আমাদের প্রতিটি এপিসোডে ইমেল যেমন থাকে, খুব সঙ্গত কারণেই কিছু অডিও ক্লিপও আমাদের রাখতে হয় বা রাখি। আমার কাছে অডিও ক্লিপ ভালো লাগে, এ কারণেই ভালো লাগে যার ঘটনা তিনি তার মতো করে উপস্থাপন করছেন। ঠিক একইভাবে ইমেইলে যেমন যিনি যার ঘটনা সেভাবে লিখে পাঠান, অডিও ক্লিপ অনেকটা সেরকম। আমি চাই যারা ঘটনা লিখতে পছন্দ করেন না, বলতে পছন্দ করেন, তাদেরও অংশগ্রহণটা খুবই জরুরি, না হলে অনেক ঘটনাই হারিয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালোর দলে থাকেন। তাই আর জিজ্ঞাসা করলাম না আপনি কেমন আছেন। তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করতে চাই শ্রোতা বন্ধুদের সাথে। আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি থানার কোনো এক গ্রামে। আমি গ্রামের নামটা নাই বলছি। এখন বর্তমানে আমি থাকি ইন্ডিয়ায়। তো ঘটনাটা এখনো চলমান, আর ঘটনাটা চলমানের কারণে সেই ঘটনাটার সাক্ষী আমি নিজেও। তো ঘটনাটা আমি কিভাবে শুনেছি আগে আপনাদের আমি সেটা একটু বলে নেই, তারপরে আমি ঘটনার অতীতে যাব। আমি যখন ক্লাস 6 কি 7 পড়ি, তখন আমার এক দাদা আছেন, মানে আমার আপন দাদার ছোট ভাই। তো ওনার একটা ভুট্টা ক্ষেত ছিল। তো ওনার ভুট্টা ক্ষেতে অনেক পরিমাণ ভুট্টা হয়েছিল, যার কারণে অনেকগুলো ভুট্টাই বাড়িতে নিয়ে আসা হয়েছিল যখন বড় হয়েছে তখন। তো যখন অনেকগুলো নিয়ে আসার পর কিছু ভুট্টা খেতেই থেকে যায়। খেতে থেকে যাওয়ার পরে আমি সেদিন স্কুলে যাইনি। বারটা কি বার ছিল সেটা আমার মনে নেই। তো আমি সেদিন স্কুলে যাইনি। তো দাদা বিকালবেলায় বাড়ির দিকে এসেছেন একবার ক্ষেত থেকে। এসে আমাকে দেখলেন, দেখে বললেন কি যে আমার ক্ষেতে 4-5 বস্তা ভুট্টা আছে, সেগুলো আমার একটু বাড়িতে এনে দিতে হবে, আমি তোকে 100 টাকা দেব। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাদা, আমি চলেন আমি আপনার সাথেই যাই, এখনই আমার হাতে তো কোনো কাজ নেই, তাছাড়া আমি ফ্রি আছি। তো সেখান থেকেই সেই ক্ষেতে যাওয়ার পরেই এই ঘটনাটা আমি শুনি। তো খেতে যাওয়ার পরে আর কি একজন ব্যক্তি, ওনার নাম আমি বলছি না, আমি ঘটনার ভিতরে যতগুলো নাম বলবো সবগুলোই হচ্ছে ছদ্মনাম, কারণ এই ঘটনাটা যাদের সাথে ঘটেছে তাদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে তারপর ঘটনাটা বলতেছি না। আমি দাদার কাছ থেকে শুনেছি, সেজন্য আমি আপনাকে বলতেছি। তার জন্য আমি সবগুলো ছদ্মনাম ব্যবহার করব। তারপর খেতে যাওয়ার পরে দেখলাম কি দাদা 3-4 বস্তা ভুট্টা আমাকে দিয়ে বাড়িতে পাঠিয়েছেন। তো লাস্ট যে বস্তাটা ছিল সেই বস্তায় আনতে যাওয়ার পরে, খেতে যাওয়ার পরে দেখি কি এক দাদা আর খেতে নেই। ক্ষেতের পাশেই একটা বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে। তো সেই রাস্তার পাশেই একজন, মানে ওই রাস্তায় একজনকে 2-3 জন মিলে ধরাধরি করে বসাচ্ছেন আর কি। তো আমিও সেখানে গিয়ে উপস্থিত হই, দাদাও সেখানে ছিলেন। তো সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমি ওনাকে চিনি বলতে ওনার বয়স মোটামুটি 25-30 হবে, এমন হবে। তো এমন বয়সী একজন ব্যক্তি, ওনার মানে পেটের ভিতরে ব্যথা,
ব্যথা শুরু হয়েছিল। তারপর উনি ব্যথা শুরু হয়েছে এটা দেখে দাদাও সেখানে গেলেন। তো সেখানে যে মানুষগুলো ছিল, সেখানে মানুষগুলোকে দাদা বললেন যে ওদের এটা অনেক আগে থেকেই এই সমস্যা, ওকে বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে ওকে শুইয়ে দাও, কালকে ঠিক হয়ে যাবে। তো এটা বলার পরে আমিও বললাম, দাদা ওনার যে ব্যথাটা, কিভাবে ব্যথাটা, কি কারণে এই ব্যথাটা? তো দাদা বললেন ওদের এটা বংশগত ব্যথা, আবার বংশগত না, ওদের এটা হচ্ছে অভিশাপের ব্যথা। তো আমি বললাম, অভিশাপের ব্যথা? অভিশাপ? কি অভিশাপ? কিসের অভিশাপ? তো দাদা এক পর্যায়ে বলতে না চাইলেও আমার জেদের কাছে হার মেনে দাদা আমাকে বলতে শুরু করলেন। তো আমি সেখান থেকে ঘটনাটা শুনেছি। তো ঘটনাটা যেহেতু সেখান থেকে শুনেছি, তো আমি ঘটনার অতীতে চলে যাচ্ছি রাসেল ভাই। ঘটনাটা আমি এখান থেকে শুরু করব, আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, দাদা আমাকে যেভাবে বলেছে আমি সেভাবেই আপনাদের লিসেনারদের সাথে শেয়ার করছি। তো যে ব্যক্তির পেটে ব্যথা হয়েছিল, তো ওনার বাবা, ওনার নাম রফিক মিয়া। তো উনি একদিন কাজকর্ম সেরে রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো এক পর্যায়ে ওনার ঘুম এসে যায়। ঘুম এসে যাওয়ার পরে রাতে 10টা-11টার সময় উনি একটা শব্দ শুনতে পান। উনি যে ঘরে ঘুমান ওই ঘর, সে সময় তো এত ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে সে সময় গরমের সিজন ছিল। তো সেই সিজনে উনি জানলা একটু ফাঁকা করে দিয়ে শুয়েছিলেন। তো রাত 10টা-11টার সময়, সে সময় একটা শব্দ শুনতে পান, ঠক 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 ঠক। তো ওনাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা, কাঁচা রাস্তা, যেটা বিলের মাঝে গেছে, বিলের দিকে গেছে আর কি, সেরকম একটা রাস্তা। তো ওই রাস্তা দিয়ে বিলের দিক থেকে মেইন রাস্তার দিকে যাচ্ছে একটা কিছু ঠক ঠক শব্দ করে। তো উনি জানলা ফাঁকা ছিল, ওনার ঘুম ভেঙে যায় ঠক ঠক শব্দে। তো উনি চোখ মেলেই দেখেন যে একটা সাদা ঘোড়া, তার উপরে গোল আকৃতির একটা কিছু বসে আছে। তো ঘোড়াটা যে যাচ্ছে, ঠক 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 শব্দ হচ্ছে। তো সেটা দেখে উনি একটু ভয় পেয়ে যান। তারপর উনি জানলা বন্ধ করে দিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়েন। তো ঘুমানোর এক পর্যায়ে তিনি স্বপ্নে দেখলেন কি, ওনার যে ঘোড়ার যে শব্দটা ওনার কানে বাজছে, শুধু বেজেই যাচ্ছে, কিন্তু উনি ঘুমাতে পারছেন না। তো ফজরের আজান দেওয়ার পর উনি একটু ঘুমাতে পারেন। তো সেদিনের মতো সেখানেই ঘটনাটা শেষ হয়ে গেলেই পারতো, কিন্তু সেখান থেকে শুরু আস্তে আস্তে ঘটনাটা। তো রাসেল ভাই, সেখান থেকে শুরু হয় পরের আরেক রাতে, সেই ওই মাসে আর কোনো সমস্যা হয়নি। পরের ওই দিন ছিল পূর্ণিমা রাত, উনি যেই ঘটনাটা ফেস করেছেন সেদিন ছিল পূর্ণিমা রাত। তো পরের যেই পূর্ণিমা রাত আসছে, সেম ভাবে উনি ঘুমিয়েছিলেন। তো সেই দিন একটু বেশি ক্লান্ত ছিলেন উনি, যার কারণে বাড়ির কাজকর্ম শেষ করে তারপরে উনি যে শুয়েছিলেন, অনেক ক্লান্ত শরীর নিয়ে শুয়েছিলেন। তো সেদিনও সেরকম সেই ঘোড়ার শব্দটা শুনছেন উনি। শোনার পরে উনি সেদিন একটু জেদ করেই বললেন যে প্রতিদিন আমি সারাদিন কাজ করে ঘুমাতে আসছি, এখন এই শব্দে আমার আর ঘুম আসবে না। তো উনি সকালবেলা দস্ত করলেন যে আজকে ওর একটা কিছু করবই আমি। তো সেদিনের মতো আর কিছু হয় নাই। তো উনি তো ভাবছেন প্রতিদিনই আসে, হয়তো উনি একদিনের শব্দ শুনতে পান, কিন্তু উনি পরের দিন পাহারা দিতে শুরু করলেন। ঘর থেকে একটা ওই কি বলে এটাকে, বর্ষা হাতে নিয়ে তিনি পাহারা দেওয়া শুরু করলেন যে ঘোড়াটা যদি আসে আমি ওকে কিছু একটা করব। তো সেদিনের মতো আর কিছু হয় না। অনেক রাত পর্যন্ত পাহারা দেওয়ার পরে উনি ঘুমিয়ে পড়েন। তো ঘুমের পরে একটা স্বপ্ন দেখেন উনি। এই স্বপ্নের ভিতরে ওনাকে বলছে, তুমি যে যা করতে চাচ্ছ সেখানে সেই পথ থেকে সরে দাঁড়াও, তাহলে তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো উনি অত কিছু তোয়াক্কা না করে উনি ভাবলেন, আমার অসুবিধা করে তুমি এখান দিয়ে আমার শব্দ করে যাবা, আমার ঘুম হবে না, সেটা কি করে আমি হতে দিই। তো রফিক মিয়া যেই বাবা সেই কাজ। পরে উনি অনেক 2-3 দিন পাহারা দেওয়ার পর উনি আর সেটাকে দেখেন। তো পরের মাসে যে পূর্ণিমা আসছে, সেই পূর্ণিমায় উনি অনেক দূর থেকে একটু শব্দ শুনতে পান। তো শুনতে পাওয়ার পরে ওনার ঘুম ভেঙে যায়। ওনার সবকিছুই রেডি ছিল, যেমন বর্ষাটা হাতের কাছেই ছিল। তো উনি দরজা ফাঁকা করে বর্ষাটা হাতে নিয়ে বের হয়ে যান।
তো রাসেল ভাই সেই সময় ধানের সিজন ছিল। তো রাসেল ভাই ধানের সিজনে আমাদের এখানে যে ধান ছাড়িয়ে যে খড়কুটা রাখা হয়, আমরা সেগুলোকে খ্যার বলি। খ্যারের স্তূপের পাশে ওনাদের উঠানে স্তূপ ছিল, উনি স্তূপের পাশে গিয়ে দাঁড়ান। তো যেই আস্তে 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 ঘোড়াটা ঠক 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 করতে 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 ওনাদের উঠানের কাছাকাছি এসে পড়ে। আসার পরে উনি কি করেন, বর্ষাটা অনেক জোরে সে ঘোড়াটাকে উদ্দেশ্য করে মারেন। একেবারে বর্ষাটা গিয়ে ঘোড়াটার পেটে লাগে। পেটে লাগার পর ও সেখান থেকে উনি বলে, আমাকে জ্বালাতন করা এখন বুঝো মজা।